এই ফোনটা চায়নাতে রিলিজ হওয়ার পরে বাংলাদেশের মার্কেটে যে পরিমাণে বাজ ক্রিয়েট করেছে তার একটু উদাহরণ আপনাদেরকে দেই। যখনই রিলিজ হলো তার দু একদিনের মধ্যেই স্যাম ভাই কিন্তু নেপাল থেকে উড়ে এসে 1 ঘন্টার ব্যবধানে এই দুইটা মডেলেরই ইমপ্রেশন ভিডিও আপলোড দিয়েছে। এদিকে এটিসি, যেখানে আমরা সবাই জানি যে তারা ভিডিও আপলোড দেয় লেট করে, ঘুমিয়ে থাকে, সেখানে তুষার ভাই আগুনের মতো এসে একটা ভিডিওতেই দুইটা ফোনের ইমপ্রেশন দিয়ে দিয়েছে। এবং সেই সময়ই আমি মাইনুল ভাইয়ের কাছ থেকে অর্থাৎ এমকে মোবাইল পয়েন্ট থেকে এই ফোনটা কালেক্ট করেছি এবং তখন আমার কাছে মনে হলো যে অবস্থা নেট দুনিয়ায় এখন এইটা ভিডিও ইমপ্রেশন আমার ভিডিও আপলোড দেওয়ার আমি সাহস পাইনি। তো আমার কাছে মনে হলো যে ব্যবহার করতে থাকি, ফুল একটা রিভিউ দিব আমার স্টাইলে। সো সেটাই আজকে হতে যাচ্ছে। ইভেন আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই Redmi Note 14 Pro Plus এর একটা রিভিউ দেন, সো সেটাই কিন্তু আজকে দিয়ে ফেলতেছি। তবে এই ফোনটা কিন্তু এখন আপনারা এমকে মোবাইল পয়েন্টে পেয়ে যাবেন। এছাড়া তাদের কাছে অন্যান্য যে কোনো ব্র্যান্ড নিউ একদম লেটেস্ট মডেলের ফোনগুলোও কিন্তু পেয়ে যাবেন। তাদের শপের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের যাদের দরকার তারা এখান থেকে কন্ট্যাক্ট করে নিয়েন। প্রথমে এটার বক্সে কি আছে একটু দেখাই দিই। দেখেন, এটা একটা বড় বক্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সো ডেফিনেটলি এর মধ্যে সবকিছুই আছে। তো এখানে একটা প্লাস্টিক কভার আছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার আছে, একটা কেবল আছে এবং ডেফিনেটলি ফোনটা তো আছেই, সাথে একটা স্ক্রিন প্রোটেক্টরও কিন্তু দেওয়া আছে। সো একটা ফুল প্যাকেজ এখানে আছে। এই কাজটা কিন্তু এখন অনেক নামি দামি কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ লাখ লাখ টাকা দামের ফোনেই কিন্তু করতেছে না, বাট এখানে মাত্র 45,000 টাকার একটা প্যাকেজে সবই পেয়ে যাচ্ছেন এবং সেটা কিন্তু আরো 2-3 হাজার টাকা অর্থিত একটা অ্যাক্সেসরিজ এখানে আছে। এবং ফোনটার যদি আমি ডিজাইনে আসি, দেখেন ডিজাইনের দিক থেকে এই যে Redmi Note 14 Pro Plus এইটা কিন্তু গত বছরের যে 13 Pro Plus ছিল সেইটার থেকে একদম কমপ্লিটলি ইউনিক এবং বোল্ড একটা ডিজাইন এবার নিয়ে এসেছে। অর্থাৎ ওইটার সাথে এটার কোনো সিমিলারিটিস নাই। এবং এই যে ডিজাইনটা এখানে দেখেন পিছনে অনেক বিগার একটা ক্যামেরা বাম্প, এইটা আসলে একটা বোল্ড ডিজাইনই বলা যায়। কারণ কি এইটা সবাই পছন্দ করবে না, এত বড় ক্যামেরা বাম্প আবার অনেকেরই ভালো লাগবে। যেমন আমি পার্সোনালি প্রথমে যখন ফোনটা হাতে ধরলাম তখন আমার কাছে অত বেশি ভালো লাগতেছিল না, দেখে মনে হচ্ছিল কত বড় একটা ক্যামেরা বাম্প, কেমন একটা বাল্কিয়ার মনে হচ্ছিল। বাট যখন আমি ব্যবহার করা শুরু করলাম তখন আমার কাছে আস্তে আস্তে ভালো লাগা শুরু করলো, মানে ভালো লাগা শুরু হয়েছে বা একটু একটু প্রেম শুরু হয়েছে এটার প্রতি। তবে এই যে ডিজাইনটা এখানে কিন্তু হাতে ধরলে বোঝা যায় যে মেটালগুলো বা ম্যাটেরিয়ালগুলো যেটা ব্যবহার করা হয়েছে সেটা প্রিমিয়াম আছে। দেখেন পিছনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা একটা টাইলস এর মতো ডিফারেন্ট টেক্সচারের একটা গ্লাস। তবে এটা যে কি ভার্সনের গ্লাস, কি গ্লাস সেটা কিন্তু স্পেসিফাইড না। তবে এটার পিছনে কোনো প্রকার ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে না। এবং এই যে বিগার একটা ক্যামেরা বাম্পটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মিডল বরাবর এবং বেশ বড় সড়ো একটা। এটা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না, তবে এটা বাস্তবে দেখতেও কিন্তু অনেক বড় লাগে। এবং যে ক্যামেরা বাম্পের পাশ দিয়ে একটা রিং রয়েছে একটা মেটালের, এটা খানিকটা একটা ঘড়ির মতো একটা লুক এখানে আছে। এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে, এইটার বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে বলবো। এই যে ক্যামেরা বাম্পটা টোটাল ডিজাইনের সাথে যেটা বিগার হইলেও খুব সুন্দর একটা সিমেট্রিক ভাব আছে মিডল বরাবর এবং ভালোভাবে ব্লেন্ড করতে পেরেছে। এবং এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রিন কালারের ফোন, এছাড়া আরো 2টা কালার আপনারা হোয়াইট এবং ব্ল্যাক কালারের পেয়ে যাবেন। এবং ফোনটা যে ফ্রেমটা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে। ফোনটার ডান পাশে এখানে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন আছে। একদম বটমে এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট, এইটাতে 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। ডুয়াল সিমের একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে কোনো প্রকার এসডি কার্ড সাপোর্ট করে না, যদিও এটাতে দরকারও নাই। এবং এখানে স্পিকার গ্রিল দেখতে পাচ্ছেন, এইটাতে স্টিরিও স্পিকার আছে। একদম উপরে এখানে 3টা ডটের যেটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পিকার কাট আউট, অর্থাৎ এই যে স্টিরিও স্পিকারের সেকেন্ড স্পিকারের সাউন্ডটা এখান থেকেই বের হয়। এবং একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাচ্ছেন এবং এখানে একটা এয়ার ব্লাস্টারও সেন্সর আছে, অর্থাৎ বাসায় যাদের এসি টেসি আছে তারা কিন্তু রিমোট হিসাবে এটা কাজে লাগাই ফেলতে পারবেন। সো এটা প্র্যাকটিক্যাল লাইফে খুব ভালো একটা ইউজফুল ফিচার এবং আমার কাছে মনে হয় যে সব ফোনগুলোতে এটা থাকা উচিত। বাসায় টিভি থাকলেও কিন্তু সেগুলো এটা রিমোট হিসাবে কাজ করে আপনি ব্যবহার করে ফেলতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এটা একটু বিগার এবং একটু হেভিয়ার ফোন হইলেও হাতের মধ্যে ধরে কমফোর্টেবল আছে। তবে এটা ব্যবহার করলে কেসিংটা মাস্ট বি ব্যবহার করতে হবে, কারণ এটা হাতের মধ্যে এরকম স্লিপ করে পড়ে যাবে এরকম মনে হয়। সো এটার সাথে যে কভারটা আছে সেটা ব্যবহার করলে এই জিনিসটা খুব সুন্দর একটা হ্যান্ড গ্রিপ দেয়। এবং ক্যামেরার যে বামটা এখানে দেখতে পাচ্ছেন এটাও একটা ডিফারেন্ট আরো একটা ভালো লুক চলে আসে। সো এইটা ব্যবহার করলে একটা অন্যরকম একটা মজা ফোনটার সাথে পাওয়া যায়। এবং ফোনটার ফ্রন্টে যদি দেখেন না, এখান থেকে একদম হোল নিউ একটা প্রিমিয়াম লুক দেখা যায়। কারণ কি এখানে 6.67 ইঞ্চির একটা কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এইটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এইটার সাথে HDR10 সাপোর্ট করে, ডলবি ভিশন আছে এবং এইটা 3000 পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে, 120 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। সো এই যে ডিসপ্লেটা না, এইটা এক কথাই বলবো একদম
ফ্ল্যাগশিপ একটা ডিসপ্লে বা সেরকম এক্সপিরিয়েন্স এখানে আছে। কালার এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ভালো, কারণ ডলবি ভিশন সাপোর্ট করে। ওয়াইড রেঞ্জ অফ কালার এখানে দেখতে পারবেন, এবং অর্থাৎ ভিউইং এক্সপিরিয়েন্সটা একদম প্রিমিয়াম ভাই। এই সেগমেন্টে কোনো প্রকার প্রবলেম নয়, এবং এটাতে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। কার্ভ ডিসপ্লে হলে এইরকম লুকই আমরা দেখতে পাই, এবং ছোট্ট একটা ক্যামেরা কাট আউট এখানে দেখতে পাচ্ছেন। সেখানে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। এর সাথে এটা ফেস আনলক কাজ করে, এটা বেশ ফাস্ট কাজ করে, এবং একদম নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটা দেখেন খুব ফাস্ট কিন্তু কাজ করতেছে, তবে এটার পজিশনটা একটু নিচের দিকে। যদি আরেকটু উপরে হইতো তাহলে হ্যান্ড গ্রিপটা ভালো পাওয়া যাইতো, তবে এটা ব্যবহার করতে থাকলে হপফুলি অভ্যাস হয়ে যাবে। তবে মোস্টলি এটা ফেস আনলক দিয়েই আনলক হয়ে যায়, যে কারণে এটা নিয়ে আসলে খুব বেশি সমস্যা হয় না। এই ফোনটার যদি পারফরমেন্স সেগমেন্টে আসি, স্ন্যাপড্রাগনের 7S Gen 3 একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সাথে 12GB র্যাম রয়েছে এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টটা আমি ব্যবহার করতেছি। এইটার স্টোরেজ টাইপটা হলো UFS 2.2। তো এরকম বাজেটে 2024 সালে এসে এই টাইপের স্টোরেজটা আসলে মানিয়ে নেওয়া যায় না। এটা বেশ স্লো যদি কম্পেয়ার করেন UFS 3.1 এর সাথে। মানে আমি এক্সপেক্ট করি যে এরকম বাজেটের ফোন 2024 সালে যখন রিলিজ হচ্ছে একদম অ্যাটলিস্ট 3.1 এর UFS স্টোরেজ টাইপ দেওয়া উচিত। তবে এইটা নর্মালি ব্যবহার করতে গেলে আসলে সেই অভাব বা সেরকম কোনো প্রবলেম আপনি ফিল করবেন না। এইটাতে হাইপার ওএস চলতেছে বেসড অন Android 14, এবং এর সাথে 3টা মেজর আপগ্রেড পাওয়া যাবে, অর্থাৎ 15, 16, 17 কিন্তু পাওয়া যাবে। এইটা যখন ফার্স্ট অন করি, এটা তো চাইনিজ ভেরিয়েন্টের ফোন, তো অন করার পরে আমি ভাই পুরো আওলায় গেছি। মানে চাইনিজ লেখা, কি একটা অবস্থা, কোনো ফাংশন, কোনো অ্যাপস, কোনো কিছুই নাই। তারপরে এটার সেটিং থেকে গুগল সার্ভিস অন করলাম, অন করার পরে প্লে স্টোর ডাউনলোড করলাম, এবং প্লে স্টোরে যাওয়ার পরে আমার মাথার জট খুলছে এবং সব অ্যাপসগুলো ইনস্টল করা শুরু করলাম। তো এই ফোনটা যারা ব্যবহার করবেন বা কিনবেন তাদের কিন্তু একদম ফার্স্ট টাইম, যদি একদম এর আগে চাইনিজ ভেরিয়েন্টের ফোন না ব্যবহার করেন বা সেট আপ না করে থাকেন, তাহলে কিন্তু প্রথমে একটু ব্যবসা খাবেন। তবে এটা সেট আপ করলে ঠিকঠাক হয়ে যাবে। তবে তারপরেও আমি বলবো যে যারা ফাংশন সম্পর্কে ভালোভাবে বুঝেন বা এইসব সেট আপ করা বুঝেন, তারাই এই ফোনটা কেনেন। আদারওয়াইজ কিন্তু কিনেন না, গ্লোবাল ভার্সন জন্য ওয়েট করেন, কারণ এখানে বেশ কিছু কমপ্লেক্সিটি আছে। তবে এই ফোনটা ব্যবহার করতে যে জিনিসটা দেখলাম যে হারমোনি ওএস যথেষ্ট অপটিমাইজ, এইটা খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে। অ্যানিমেশনগুলো খুবই সুন্দর ছিল, এবং এই যে চিপসেটটা, এটা সিনথেটিক বেঞ্চমার্ক থেকেও বুঝতে পারতেছেন এটা যথেষ্ট ক্যাপাবল একটা প্রসেসর। এই ফোনটাতে কোনো প্রকার মেজর হিটিং ইস্যু নাই, এবং এটা একটা অপটিমাইজড এবং ভালো স্টেবল পারফরমেন্স আপনাকে দিবে। এই ফোনটা দিয়ে আমি পাবজিতে স্মুথ এক্সট্রিম এবং HDR এক্সট্রিমে খেলেছি, এবং হেভি গ্রাফিক্যাল গেম যদি আপনি খেলতে চান বা আপনি নর্মাল গেমিং করতে চান, সেটা কিন্তু লং সেশনে গেমিং করতে গেলেও খুব বেশি মেজর হিটিং ইস্যুস এটাতে আপনি পাবেন না। অর্থাৎ এই যে প্রসেসরটা আছে সেটা খুব ভালোভাবে এইটার সাথে অপটিমাইজড, এবং বেশ থার্মাল ম্যানেজমেন্ট থাকার কারণে এইটার পারফরমেন্স সেগমেন্টে বা অপটিমাইজেশনের জায়গায় কোনো প্রকার প্রবলেম ফেস করতে হয় না। এবং যদি ক্যামেরাতে আসি, এই ফোনটাতে 3টা ক্যামেরা সেন্সর আছে। তো এখন আমাদের যে 3টা ফোকাল লেন্থ দরকার হয়, একটা মেইন ফোকাল লেন্থ, আলট্রা ওয়াইড, টেলিফটো, এখানে কিন্তু সেই 3টা ফোকাল লেন্থেরই লেন্স আছে। অর্থাৎ মেইন একটা 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, একটা টেলিফটো লেন্স আছে 50 মেগাপিক্সেলের, সেটার ফোকাল লেন্থ হলো 60mm, এবং একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে 8 মেগাপিক্সেলের। সো এখানে 3টা ক্যামেরা সেন্সর আছে। আপনি ওয়াইড ভ্যারাইটি অফ ফোকাল লেন্থ পাবেন। এইটাতে ডিফল্ট 0.5x, 1x, 2x, 2.5x এবং 5x এর ডিফল্ট ফোকাল লেন্থ পাবেন। সো ভেরি ওয়াইড রেঞ্জ অফ ফোকাল লেন্থ কিন্তু এখানে ডিফল্ট আপনি ক্যাপচার করতে পারতেছেন, এবং এটার যে পিকচার কোয়ালিটি আছে সেটা খুবই ভালো। এইটা খুবই শার্প পিকচার আপনাকে দিবে, এবং ডাইনামিক রেঞ্জও ভালো ক্যাপচার করতে পারে। এটা নাইট মুডেও ভালো পিকচার ক্যাপচার করতে পারে, এবং এইটার যে পিকচারের কালার সেটা একদম ভেরি ন্যাচারাল টাইপের, খুব বেশি ওভার প্রসেসড না। পিকচারগুলো দেখতেও খুবই ভালো লাগে, শার্প অন পয়েন্টটা আছে। তবে এইটার আলট্রা ওয়াইড সেন্সরের পিকচারটা, সেটা লো লাইট হোক বা একদম প্রপার লাইট হোক, সেখানে ডিটেইলের অনেক ঘাটতি আছে। অর্থাৎ এইটার আলট্রা ওয়াইডের সেন্সরটা আরেকটু ইমপ্রুভ হইলে ক্যামেরা সেগমেন্টে নর্মালি ফটোগ্রাফি করতে গেলে এটা 16 কলাপূর্ণ হইতো, কারণ আলট্রা ওয়াইডের সেন্সরটায় যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কিন্তু মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সে নাই। টেলিফটো লেন্সে আপনি ডিজিটালি 5x জুমেও কিন্তু খুব ভালো শার্প পিকচার এটাতে পাবেন। ওভারঅল নর্মাল পিকচার তুলতে গেলে আলট্রা ওয়াইডের সেন্সরটাতে একটু স্যাক্রিফাইস থাকলেও ওভারঅল ভালো পিকচার কোয়ালিটি এটাতে পাওয়া সম্ভব। এবং যদি পোর্ট্রেটের কথা বলেন, এইটার মেইন সেন্সর এবং যে টেলিফটো লেন্স রয়েছে সেই দুইটা সেন্সরকেই ব্যবহার করে পোর্ট্রেট তোলা যায়। অর্থাৎ টাইট ফোকাল লেন্থ, ওয়াইড ফোকাল লেন্থে পোর্ট্রেট তোলা যায়, এবং এই ফোনটার পোর্ট্রেটের কোয়ালিটি খুবই ভালো ছিল।
এজ ডিটেকশনও ভালো ছিল, বোকেগুলোও দেখতে ভালো লাগে, ফোকাল লেন্থটাও এখানে ভালোভাবে ক্যাপচার করতে পারতেছে। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে যে প্রবলেমটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে যে নর্মালি ছবি তুলতে গেলে যে প্রবলেমটা ছিল না, বেশ শার্প ছিল, ফুটেজগুলো একটু অ্যাজ ইট ইজ দেখা যেত, এখানে সেই ক্যারেক্টারিস্টিকটা নাই। এইটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট তুলবেন, হিউম্যান সাবজেক্টটা একটু বেশি পরিমাণে ফেসটাকে স্মুথ করে ফেলে। এটা আপনি যখন পোর্ট্রেট তুলবেন, পিকচারটা ফেসটার টেক্সচারগুলো একদম লস করে ফেলে। যারা এডিটেড টাইপের পিকচার চান, ফেসটা স্মুথ পছন্দ করেন, তাদের জন্য এটা ভালো লাগবে। বাট আমি পার্সোনালি পছন্দ করি ফেসের টেক্সচারটা একটু ধরে থাকবে, সেই জিনিসটা এখানে পাইনি, যে কারণে আমার পার্সোনালি পোর্ট্রেটটা পছন্দ হয়নি। তবে যেমনটা বললাম যে যারা রেডি টু আপলোড টাইপের একটু স্মুথ, খুব বেশি ন্যাচারাল টাইপের পিকচার চান না, তাদের কাছে পোর্ট্রেটটা ভালো লাগবে। তবে পোর্ট্রেটে কালারের দিক থেকে আর একটু ডিফারেন্স দেখলাম, সেটা হচ্ছে যে পোর্ট্রেটগুলো সবসময় একটু বেশি স্যাচুরেটেড আসে, যেমনটা নর্মাল পিকচারের ক্ষেত্রে আমি দেখি নাই, সেইটা কিন্তু এখানে আছে। এই যে মাইনার একটু ব্যাপার ছাড়া ওভারঅল এইটার পোর্ট্রেট আপনার খুবই ভালো লাগবে, পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স ভালো আছে। তবে যে বাজেটে আপনি ফোনটা কিনতেছেন, লাইক 45,000 টাকায় যদি এখন কিনেন, সেই বাজেটে এটার পোর্ট্রেট যে বেস্ট তা কিন্তু নাই। এর থেকে ভালো পোর্ট্রেটওয়ালা ফোন কিন্তু আপনি কিনতে পারেন। যেমন আপনি যদি মোটরোলার S50 Pro বা 50-তে যান, বা আপনি যদি এই বাজেটে অন্য স্যামসাংয়ের বা আপনি যদি প্রিয়ন ডিভাইসও কেনেন, সেখানে কিন্তু আরও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং এইটার যদি সেলফি ক্যামেরাতে আসি, এখানে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, এবং এই সেলফি ক্যামেরার যে ফোকাল লেন্থ সেটা কিন্তু যথেষ্ট ওয়াইড আছে, যে কারণে এটা ওয়াইড ফোকাল লেন্থে সেলফি তুলতে পারে। আবার সেটা ডিজিটালি একটু জুম করে টাইট ফোকাল লেন্থেও সেলফি তুলতে পারবেন, এবং এটা পোর্ট্রেট সেলফি, নর্মাল সেলফি তোলা যায়। এবং এটা সেলফির এক্সপিরিয়েন্স খুবই ভালো আছে, সেটা শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জের বেলায়। তবে এটার কালারটা একটু ডিফারেন্স এসেছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আমার হেয়ারগুলো খানিকটা একটু রেডিশ টাইপের দেখা যায়। এই জিনিসটা খুব বেশি আসলে মেজর কিছু না, অনেকের কাছে এটা খারাপ নাও লাগতে পারে। এই জিনিসটা আসলে পার্সোনাল টেস্ট হইলেও ওভারঅল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্সটা ভাই ভালো আছে, এইখানে আসলে কোনো কমপ্লেন নাই। এবং এইটার ভিডিওতে যদি আসি, ভিডিওতে এটা সর্বোচ্চ 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন। তবে এইটা আসলে ভিডিওর জন্য রিলায়েবল একটা ক্যামেরা না, কারণ কি এইটার যে 4K শুটিং করার ক্যাপাবিলিটি আছে সেটা শুধুমাত্র মেইন যে সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের, সেইটা দিয়েই তুলতে পারবেন। সেটা একটু ডিজিটালি জুম করা যায়, বাট সেটা কিন্তু আপনি অ্যাক্রস অল দ্য সেন্সরে তুলতে পারতেছেন না, যে কারণে এটা 4K ক্যাপাবিলিটি একদম রিলায়েবল না। তবে 4K যে ফুটেজ আছে সেটা কিন্তু বেশ শার্প আছে, স্টেবিলিটিও ভালো আছে, যেমনটা এখানে স্যাম্পল দেখতে পাচ্ছেন। এবার যে ফুটেজটা এখানে দেখতে পাচ্ছেন সেটা ফুল এইচডিতে করা। এটার সব সেন্সর দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন, ওয়াইড রেঞ্জ অফ ফোকাল লেন্থ এখানে কভার করতে পারবেন। লেন্স শিফটিংটাও খুব ভালো আছে, তবে টেলিফটো লেন্সে যখন শিফট হওয়া হয় তখন এটা একটু জিটারই লক্ষ্য করা যায়। তাছাড়া এটার যে কালার আছে সেটা কিন্তু ওই পিকচারের মতোই মোটামুটি ন্যাচারাল টাইপের ভিডিও আছে, এবং ভিডিও মোটামুটি ইউজেবল ভিডিও এটার মাধ্যমে ক্যাপচার করতে পারবেন। তবে ভিডিওতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিচার আমার কাছে এখানে মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে যে এটা পোর্ট্রেট বা সিনেম্যাটিক ভিডিও করা যায় না। সেইটা থাকলে আরও একটু বেটার হইতো। অ্যাটলিস্ট যদি ফুল এইচডিতে সিনেম্যাটিক ভিডিওটা দিত, তাহলে কিন্তু এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করে ফেলতে পারতো। এবং এইটার সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করা যায়। সো এইখানেই মানে রিলায়েবিলিটি ব্যাপারটা নাই, যেমনটা হচ্ছে যে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, সেটা দিয়ে চাইলেই কিন্তু ইজিলি 4K ভিডিও করার ক্যাপাবিলিটি দেওয়া যেত, কারণ ওয়াইড ফোকাল লেন্থ আছে, ভিউটাও দেখতে ভালো লাগে। বাট সেখানে তারা কিন্তু ফুল এইচডি ক্যাপাবিলিটি দিয়ে রেখেছে। সো এটা একটা ব্যাপার, বাট স্টিল ফুল এইচডির যে ভিডিও আছে সেটাও কিন্তু ভালো স্টেবল আছে, শার্পনেসও ভালো আছে, ভালো এক্সপোজড ভিডিও কিন্তু দিতে পারে। সো ভিডিও যেটা আপনি এখানে সেলফিতে পাবেন সেটা প্রিটি ইউজেবল, বাট আমার কাছে সবসময় মনে হচ্ছে কেন জানি যদি 4K ভিডিও ক্যাপাবিলিটি দিত তাহলে বেস্ট হইতো আর কি। এবং যদি এটার ব্যাটারিতে আসি, এইটাতে ব্যবহার করা হয়েছে 6200 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, এবং এইটা কিন্তু 90 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ দিতে পারে, এবং সাথে অ্যাডাপ্টার তো দেওয়াই রয়েছে। এবং এইটার চার্জিং স্পিড নিয়ে তো ডেফিনেটলি আপনাকে চিন্তা করতে হচ্ছে না, চার্জ নাই, আপনি বাইরে যাবেন, জাস্ট রেডি হওয়ার আগে একটু প্লাগ ইন করেন, চার্জ হয়ে যাচ্ছে। ইভেন এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে ভাই কোনো চিন্তা করা লাগে না। আমি এটা ব্যাটারি ব্যাকআপটা স্ক্রিন অন টাইমটা অ্যাপস দিয়ে এবং সিস্টেম ডিফল্ট যেটা আছে সেটা দিয়েও ট্র্যাক করতে পারিনি, কিছুক্ষণ পরপর এটা এলোমেলো করে ফেলে। তবে এটা আমি 1.5 দিন ব্যবহার করেছি, মানে আমি ফর শিওর বলতে পারি এটা 9-10 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনাকে ইজিলি দিবে। সো যারা হেভি ইউজ করতে চান, যে কোনো ধরনেরই
আপনি ইউজার হয়ে থাকেন না কেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে না। তো তাহলে এখানে ফাইনাল কোশ্চেনটা আসতে পারে যে ভাই এই মুহূর্তে 45,000 টাকা দিয়ে এই চাইনিজ ভেরিয়েন্টের ফোন কি কেনা আপনার উচিত হবে কিনা। সেটা হচ্ছে দেখুন এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন। সো যেমনটি বলছিলেন যে সেট আপ করার অনেক ইস্যুস আছে এবং এখন যে প্রাইসটা আছে সেটা কিন্তু স্টেবল না, দ্রুত কিন্তু প্রাইসটা ড্রপ করবে। তো আমার কাছে মনে হয় যে এখন না কিনে গ্লোবাল ভেরিয়েন্ট আসার জন্য ওয়েট করা উচিত। আর যদি সফটওয়্যারে আপনি ক্যাপাবল হয়ে থাকেন, বুঝে থাকেন, তাহলে এটার প্রাইসটা ড্রপ করলে কিনে ফেলা উচিত। তো এখন কারা কিনবেন, যেমনটা আমি বলছিলাম, যদি আপনি চাইনিজ ভেরিয়েন্ট নিয়ে কোনো প্রবলেম না হয়, ইভেন বাজেট নিয়েও কোনো প্রবলেম না হয় এবং এই মডেলটা আপনার পছন্দ হয়, তাহলে নিশ্চিত এই ফোনটা কিনতে পারেন। এই ফোনটাতে আসলে তেমন মেজর কোনো প্রবলেম নাই, ডিজাইনও যেটা আছে সেটা ইউনিক আছে। সো এই মুহূর্তে ব্যবহার করলে নিশ্চিত এইটার মজা আপনি পাবেন। সো এইটাই ছিল মূলত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই Redmi Note 14 Pro Plus নিয়ে। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করে থাকেন বা কিনে থাকেন, তাহলে এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।